দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ অনুষ্ঠান জেনজির প্রথম সিজনের শেষ পর্বে। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। গত 3 মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমরা এই অনুষ্ঠানটি নিয়ে। সেখানে ছাত্রছাত্রীরা তাদের আশার কথা জানিয়েছেন নতুন বাংলাদেশকে ঘিরে। আজকে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যেমন আমন্ত্রণ জানিয়েছি, তেমনি রয়েছেন 4 জন অতিথি। তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন নাসিরউদ্দিন নাসির, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আছেন জনাব আবু বাকের মজুমদার, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আছেন সালমান সিদ্দিকী, তিনি সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এবং আছেন জনাব এস এম ফরহাদ, তিনি সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আপনাদের 4 জনকে স্বাগত এবং স্বাগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদের। আমরা শুরুতেই আপনাদের ভাবনাগুলো দিয়ে শুরু করতে চাই। যে কেউ প্রশ্ন করতে পারেন এপাশ থেকে যদি কেউ করেন। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তারা দল ভিত্তিক রাজনীতিকে ক্যাম্পাসে নিয়ে গেছেন, মানে আপনারা যেহেতু ছাত্র দল, মানে ছাত্র হিসেবে আপনি বিএমপিকে রিপ্রেজেন্ট করছেন। তো আমার আপনাদের কাছে প্রশ্ন, বিএমপি থেকে রিসেন্টলি কথা এসেছে যে ক্যাম্পাসে যে দলীয় ভিত্তিক বা লেজুর ভিত্তিক রাজনীতি, এটা থেকে আপনারা বেরিয়ে আসতে চাচ্ছেন না। তো আমার আপনার কাছে প্রশ্ন, কেন আসতে চাচ্ছেন না? এই লেজুর ভিত্তিক ক্যাম্পাসের রাজনীতি আমাদেরকে গত 15 বছর, আমি বাদ দিই 77 বছর যদি আমি দেখি, আমাদেরকে ঠিক কি কি দিয়েছে, আমি আপনার থেকে শুনতে চাচ্ছি ভাইয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটি যেটি বলতে চাই সেটি হচ্ছে, গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই প্যাসিবাদের মুখ্য যারা হাতিয়ার হিসাবে কাজ করেছে, সেই খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলা, গেস্ট রুমের নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় নেতিবাচক রাজনীতির কারণে বাংলাদেশের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যখন 9 দফা প্রণীত হচ্ছিল, তখন আমরা 7ম দফার বিষয়ে আমরা আমাদের আপত্তি তুলেছিলাম। এখানে সমন্বয়ক রয়েছে। আমরা বলেছি দলীয় ছাত্র রাজনীতির বিষয়টি গত 15.5 বছর ধরে যেরকম নেগেটিভিটি হয়েছে, সেই জায়গাতে এই শব্দটি নিয়ে আমাদের আলাপ আলোচনার বিষয় রয়েছে। আমরা যদি আপনাকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ আমরা বাংলাদেশের কোনো শিক্ষার্থীদের উপর আমরা চাপিয়ে দিতে চাইনি। সুতরাং সন্ত্রাস নৈরাজ্য সেদিকে আপনারা যেতে চান না, কিন্তু আপনারা যে আদর্শ নিয়ে রাজনীতি করেন সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে নিতে চান। হ্যাঁ, আমরা সেটাই বলছি যে দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি যে পলিসিটি বা এই শব্দটি গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন এত বেশি নেগেটিভ করেছে যে জন্য শিক্ষার্থীদের কাছে এই শব্দটি একটি ট্রমাটাইজড হয়েছে। আমরা সেই জায়গা থেকে আপনারা রিপ্লেসমেন্ট করছেন। ছাত্রলীগ চলে গেছে, ছাত্রদল আসছে, ছাত্র শিবির আসছে, আমরা রিফরমেশন চেয়েছিলাম। কেন আপনারা রিপ্লেসমেন্ট করছেন, রিফরমেশন কেন করছেন না? কেন দলীয় লেজুর ভিত্তিক এই রাজনীতিটা ক্যাম্পাস থেকে বের করে নিয়ে কেন আমরা ছাত্র সংসদ বা ছাত্র পরিষদ, ইউনিয়নের মতো নতুন কোনো সংস্থা যারা হচ্ছে শুধুমাত্র ক্যাম্পাসে রাজনীতি করবে, রাজনীতি বলতে ক্যাম্পাসে সাধারণ যেই ছাত্র তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে, বাইরে যে বলতে পারবে না যে আমি অমুক ভাই আমার খুব প্রিয় বা আমি অমুক ভাইয়ের প্রিয়, এগুলো এই তুই আমাকে চিনিস, অমুক ভাই আমার খুব প্রিয়, এই ধরনের রাজনীতি থেকে আমরা কেন বেরিয়ে আসছি না? জি, সালমান কি যোগ করতে চান এই প্রসঙ্গে কিছু? আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাই, প্রথমত ব্যাপার যেটা হচ্ছে যে ধরুন আমাদের যে অভিজ্ঞতা বাংলাদেশের ছাত্র রাজনীতি, মানে ছাত্রদের যে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে যে ক্যাম্পাস কেন্দ্রিক যে যখন যে দল ক্ষমতায় ছিল তার যে ছাত্র সংগঠন, তারা বিভিন্নভাবে হল দখল, গেস্ট রুম, গণরুম, পিটিয়ে হত্যা পর্যন্ত করা, চাঁদাবাজি, গুন্ডামি, মানে রাজনীতি বলতে একটা খারাপ ব্যাপার এবং এটা খুবই জঘন্য ব্যাপার, এটা করার মতো কোনো ব্যাপার না, এইরকম একটা চিন্তা কিন্তু ছাত্রদের মধ্যে ছিল এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেকেরই হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, দেখুন আমি যে সংগঠনটা করি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো গণরুম, গেস্টরুমের অভিযোগ নেই। আমরা বরং বিভিন্ন সময়ে ছাত্রদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। যখন নির্বাচনটা একতরফা হয়েছে, হাসিনা গভর্নমেন্ট করেছে, তফসিল যেদিন হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, অন্য ছাত্র সংগঠনগুলোর উপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, সুন্দরবন রক্ষার আন্দোলন করেছি, ভারতের বিভিন্ন রকম আগ্রাসন বাংলাদেশের উপরে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। গণরুম, গেস্টরুম হলে কোনো ছাত্র আহত হলে, অসুস্থ হলে বা ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফলে আমরা মনে করি যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতিটা ছাত্রদের স্বার্থের পক্ষে হচ্ছে কিনা, দেশের পক্ষে হচ্ছে কিনা, দেশের মানুষের পক্ষে হচ্ছে কিনা। মানে আপনি বলছেন যে ছাত্র রাজনীতি একটা ইতিবাচক ভূমিকাও রাখতে পারে। একদম, সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলতে চাই যে ছাত্র সংসদের সঙ্গে ছাত্র রাজনীতির কিন্তু সাংঘর্ষিক কোনো অবস্থানটা নেই।
একদিকে ছাত্র রাজনীতিও চলতে পারে, ছাত্র সংসদও চলতে পারে, কিন্তু সেই ছাত্র রাজনীতি যেন ইতিবাচক পথে হতে পারে, ছাত্রদের পক্ষে থাকতে পারে, সেই জন্য কিন্তু ছাত্রদের সচেতন ভূমিকা রাখতে হবে। যে ছাত্র সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাকে বয়কট করতে হবে, যে ছাত্র সংগঠন ছাত্রদের পক্ষে দাঁড়াবে, শিক্ষার পক্ষে দাঁড়াবে, ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়াবে, তার হাতকে শক্তিশালী করতে আমার মনে হয় এই বোঝা গেছে। এই পাশ থেকে কি আর কেউ এই প্রসঙ্গে যোগ করতে চান? আমরা বিগত দিনই দেখে আসছি, মানে যেই দলই হচ্ছে ক্ষমতায় আসছে কিন্তু তার ছাত্র দল মানে হচ্ছে তখন তারা বিভিন্নভাবে অরাজকতা দেশের মধ্যে মানে চালিয়ে গেছে। তো পরবর্তীতে যে দল আসবে তার ছাত্র দল যে হচ্ছে দেশের মধ্যে সেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে না, তার গ্যারান্টি আপনারা কি দিবেন? ফরহাদ কি কিছু যোগ করতে চান এই প্রসঙ্গে? দুইটা প্রশ্নকে আমি অ্যাড্রেস করতে চাই। নিশ্চয়ই। নাম্বার 1 হচ্ছে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা লেজার ভিত্তিক পলিটিক্সকে মধ্যে পছন্দ করি না এবং এটাকে ডিক্লাইন করি। আমরা এমন রাজনৈতিক ফরম্যাট চাই না যেখানে আমাকে মানুষ নেতাকে পাহারা দিবে, ভাই পলিটিক্স হবে। এখানে এমন চাই না যে হচ্ছে শোডাউন হবে, এমন চাই না। লেজার ভিত্তি এমন স্টাইলে হবে যে আমার কমিটিতে কে আসবে সে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মকে সিগনেচার করবে, আমার কমিটিতে কে বাদ দিবে তাকে সিগনেচার করবে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মকে, তাকে আমার পছন্দ হয় নাই সিগনেচার করে বাদ করে দিলাম। বরং আমার সংগঠনের কালচার যেটা বলে সেটা হচ্ছে সাপোজ আমি আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি হব, আমাকে সভাপতি নির্বাচিত করবে আমার এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা আমার ম্যান পাওয়ার আছে তারা ডিসাইড করবে এইদার সে সভাপতি হইতে পারবে নাকি পারবে না। আমার একটা ক্যাম্পাস বা আমার একটা অন্য এরিয়ায় টোটাল অথরিটিতে তার অধীনস্থ ম্যান পাওয়ার কাছে, ফলে সভাপতি বাধ্য হয় আমার সংগঠনে প্রত্যেকটা প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে যে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা আমার বিরুদ্ধে, কোনো সংশোধনী আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা। আমার প্রোগ্রাম করতে যেয়ে আমার কোনো লেজুর ভিত্তির দরকার না। আমাদের ইসলামী ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চার কথা বলছেন? আমার সংগঠনের মধ্যে এটা গণতান্ত্রিক সংজ্ঞায়নটা জরুরি তার আগে আমার সংগঠনের মধ্যে অন্তত এই চর্চাটা আছে, সেটা হচ্ছে আমার ডিসিশন আমার অডিয়েন্স থাকবে, যারা অডিয়েন্স আমার আমার অর্গানাইজেশন যারা থাকে যে শিক্ষার্থীরা তারা ডিসাইড করবে। এমন হবে না যে উল্টা আমার ছাত্রদেরকে নিয়ে আমি আরেক নেতাকে সাপোর্ট দেবো, যে নেতা আমাকে ডিসাইড করবে যে আমি তাকে নেতা বানাবো কি বানাবো না। আমার পিছনে 100 জন আসলে আমাকে নেতা বানাবো, আমার পিছনে 10 কম আসলে আমি তাকে নেতা বানাবো না, এই প্যারামিটার আমার এখানে না। রেদার আমার টোটাল প্রোগ্রামটা প্রাইমারিলি চুজ করছি আমরা, আমাদের কোনো কর্মসূচি লেজুর ভিত্তি হবে না। সেকেন্ড মানে সেখানে মূল দলের মানে বাংলাদেশ জামাতে ইসলামের কিছু বলার থাকবে না, মিনিমাম ইন্টারফারেন্স করার সুযোগ নাই, মিনিমাম এঙ্গেজমেন্টের সুযোগ নাই। কেন টোটাল এটা চুজ করবে, সিলেক্ট করবে আমার অধীনস্থ ম্যান পাওয়াররা, তাদের ক্যাপাসিটি মানে আমাদের কনস্টিটিউশনাল পাওয়ার হচ্ছে তারা চাইলে সদস্যরা যদি আমাদের প্রতি অনাস্থা পেশ করে আমি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে বাধ্য। এবং এই ব্যবস্থার মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র রাজনীতি সমর্থন করেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে সেম ভাবে আমাদের এখানে লেজুর ভিত্তি নাম্বার 1 থাকবে। সেকেন্ড যেটা বলতে হচ্ছে ছাত্র শিবির আমার স্টাইল হচ্ছে আমার কার্যক্রমের 95% কার্যক্রম হচ্ছে অনলি স্টুডেন্ট ওরিয়েন্টেড, শিবিরকে ব্র্যান্ডিং করার জন্য না, শিবিরকে ভালো বলার জন্য না, আমার আদর্শকে ভালো বলার জন্য না। রেদার আমার সংগঠনে আসার লোকেরা যাতে বেনিফিটেড হয়, সেটা স্কিলড হয়, আমার টুলস দ্বারা সে যাতে নিজেকে গ্লোরিফাই করতে পারে, তারপর এখান থেকে বের হওয়ার পর সে প্রফেশনাল একটা সাউন্ড রেসপন্স করে সৎ দক্ষ নাগরিক হয়ে দেশকে সার্ভ করবে। বাকেরের কাছে আসবো, তার আগে দর্শকদের থেকে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। আমি আমাদের এখানে উপস্থিত সমন্বয়ক যে আছেন তাকে আমি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন যেহেতু সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই চোখে পড়ার মতো একটি বিষয় যেটা সংবিধান সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার করার মতো এমন একটি দুরূহ কাজ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিভাবে সম্ভব, নাকি এটা নির্বাচনের মাধ্যমে আসা যে সরকার ভবিষ্যতে তাদের উপরে দায়িত্ব বর্তায়? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সামনে নতুন আরও একটি দলের প্রিপারেশন নিচ্ছেন যারা জনশক্তি নামে আসবে হোয়াটএভার, কিন্তু তারা আপনার কাছে কি মনে হয় এই যে একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গেল, দেশে এত সমস্যা, দারিদ্র্য, তারপরে ছিনতাই, এই ধরনের এত সমস্যা, যানজটের সমস্যা, সব কিছু সংস্কার করা বাদ দিয়ে আপনারা যখন একটা নতুন সরকার নামাচ্ছেন, এটা অনেকটা বিলাসিতার মতো হয়ে গেল না? এত সমস্যা দেশে রেখে আপনারা এখন একটি সরকার নামাচ্ছেন, সংবিধান সংস্কার নিয়ে যদি বলি, এখানে আমাদের ৭২ যে সংবিধান সেটা আমরা দেখি যে আমাদের স্বাধীনতা ৫০ বছর পরে এসে আসলে আমরা এই সংবিধানের মধ্যে সফলতা পাইনি। তো সেই ক্ষেত্রে এখানে যে সংবিধানের যে পাওয়ারকে কুক্ষিগত রাখা, প্রাইম মিনিস্টার সেন্ট্রিক যেই এখানে রাষ্ট্র ব্যবস্থা, তো এখানে এই বিষয়গুলোর জন্য আসলে আমরা মনে করছি দীর্ঘ সময় এই বাংলাদেশ এই বাস্তবতার মধ্যে দিকে পিছিয়ে গেছে। যেমন একই সাথে আমরা একদম আমাদের রিসেন্ট যে উদাহরণ আমাদের সামনে সেটা হচ্ছে যে এই আপনার যে ফ্যাসিস্ট সরকার হাসিনা ছিল, হাসিনার হাতে দেখা হাসিনার অর্ডার ছাড়া কিছু হচ্ছে না। তো এই যে সাংবিধানিক ব্যবস্থা, পাশাপাশি এই সংবিধানের উপর পুঁজি করে আমরা দেখেছি যে 14 সালে কীভাবে নির্বাচনবিহীন সরকার আসে, কীভাবে 18 সালে নির্বাচন ভোটচুরির মধ্যে দিয়ে রাতে ভোটচুরির মধ্যে আবার ক্ষমতা আসে, আবার এই যে
24 7ই জানুয়ারি একই ইলেকশনটা হয় এই সংবিধানের উপর পুঁজি করে। তো সব কিছু মিলিয়ে এখানে যে সংবিধানের যে বিষয়গুলো আছে, আবার পাশাপাশি আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু এই সংবিধান দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা নিয়ন্ত্রিত হইলে কিন্তু আমাদের আজকে এই বাস্তবতা আমাদের ফেস করতে হতো না। তো সেই প্রেক্ষিতে আমরা ছাত্ররা মনে করছি যে সংবিধানের সংস্কার জরুরি। হ্যাঁ, আর নতুন রাজনৈতিক যে দলের কথা বলছে আপু বলেছেন, সেখানে আমি বলবো যে আমাদের এক দফার দুইটা অঙ্গীকার ছিল। একটা হচ্ছে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত ডাজন্ট মিন যে নতুন রাজনৈতিক দল। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যে রাজনৈতিক বন্দোবস্ততে যে কেউ সে যদি রাজনীতি করতে চায় তার রাজনৈতিক অধিকারকে সে প্র্যাকটিস করতে পারবে। পাশাপাশি এখানে আমাদের দীর্ঘ সময় যে রাজনৈতিক বাস্তবতা দেখা যাচ্ছে, যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস নেই। মানে নিজেদের যে নেতা সিলেকশন, সেখানের মধ্যে কিন্তু তারা ইন্টারনাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে না। এছাড়া হচ্ছে যে আপনার ক্ষমতা দেখা যাচ্ছে যেই প্রাইম মিনিস্টার হয় সেই দলের প্রধান হয়, সেই সব কিছু হয় এবং মানে সব এককেন্দ্রিক হয়। প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট সেম পার্সনই হচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে যে দলগুলোর যে গঠনতান্ত্রিক ব্যবস্থা যদি বলি, এবং হচ্ছে যে ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দিয়ে তারা যখন ক্ষমতায় আসছে, দীর্ঘ পিছনের হিস্ট্রিক্যালি আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আসলে তারা যেটা করে যে ওয়ান সেন্ট্রিক হয়ে যায়। সেই রাজনৈতিক বাস্তবতা আমরা মনে করছি যে নিউ জেনারেশন যে আমরা যারা মুভমেন্ট করেছি, আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব আমাদের প্রিভিয়াস যে সংগঠনগুলো আছে তারা ধারণ করে না বিধায় আমরা মনে করছি তাদের রাজনৈতিকভাবে রাজনৈতিক সংস্কৃতি এমন সংস্কৃতি নির্মাণ করতে হবে যারা জেনজিকে ধারণ করে, এই জেনারেশনকে ধারণ করে, 2000 শহীদ যারা জীবন দিয়েছেন, যারা যে রাষ্ট্র চাচ্ছেন সেই রাষ্ট্রকে ধারণ করে আমরা এমন রাজনৈতিক প্রস্তাবনা এবং বাস্তবতা নিয়ে এই পাশ থেকে একটা প্রশ্ন নিব। এরপরে বিগত যখন শেখ হাসিনা যখন যে টাইমটাতে ছিল, তখন দেখা গেছে ছাত্রলীগদের যে 15 বছর ব্যাপী যে আচরণ ছাত্রদের সাথে, হাসিনা যাওয়ার পর গত 6-7 মাসে যারা এর আগে ক্ষমতায় ছিল না, তাদের মধ্যে কিছু কিছু ছাত্রদল এমন দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তারপরে বিভিন্ন জায়গায় যেমন কিছু সমন্বয়কের ক্ষেত্রে বলা যায় যে কোনো একটা জায়গায় বিশেষ সুবিধা নিচ্ছে, যেমন মেডিকেলে যে বলছে যে এটা আমার বাবা মা, এটা সমন্বয়কের বাবা মা, এদেরকে আগে একটু দিতে হবে, এরকম দেখা যায়। তো যখন নতুন কোনো ছাত্র ফ্রন্ট, ছাত্র শিবির বা ছাত্র দল যারাই আসুক না কেন, সেই জিনিসটা যে আবার পুনঃপ্রচার হবে না বা হলেও কি পদক্ষেপ নিবে, এ ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। আর কারো প্রশ্ন আছে পাশে? পিছন থেকে একটু নেই। আচ্ছা, যেহেতু কোয়েশ্চেনটা চলছিল আমাদের ছাত্র রাজনীতি নিয়ে এবং এটা নিয়ে কথা হচ্ছিল, আমার কোয়েশ্চেন তিনজনকে আপনাদের, আমাদের সমন্বয়ক ভাই বাদে, যেহেতু উনি একজন বৈষম্য ছাত্র আন্দোলনের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছেন, আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশে যে ছাত্র বলে একটা কথা আছে, এই ছাত্র মানুষদেরকে নিরপেক্ষ রাখার জন্য কেবলমাত্র এই যে আজকে আপনারা যখন এখানে এসেছেন, আপনাদের ইন্ট্রোডাকশন ছিল আমি ছাত্র শিবির থেকে, আমি ছাত্র দল থেকে, আমি ছাত্র ফ্রন্ট থেকে, কেন বাংলাদেশে এই যে বড় বড় স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলগুলো থাকবে, তাদের কেন একটা অঙ্গ সংগঠন থাকতে হবে? আমার কথা হচ্ছে আজকে এইটা যে আপনারা যখন এসেছেন, আজকে আসার পর আপনাদের কেন ইন্ট্রোডাকশনটা হলো না এরকম যে আমি, সাপোজ ফরহাদ ভাই আছেন, উনি বলেন আমি ছাত্র, সাপোজ আমি ওনাকে অ্যাকচুয়ালি ছাত্র, ওনাদেরকে আমি মানে হিসেবে বলছি না, আমি আপনাদেরকে সরাসরি কোনো আক্রমণ করছি না, কিন্তু আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করব? আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে। তো আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না, এবং আপনারা কেন এই ছাত্রদের মাঝে নিরপেক্ষ জিনিসটা ধরে রাখতে পারতেছেন না, আপনারা কেন ভ্যারাইটি ক্রিয়েট করতেছেন? আর আমার একটা কথা হচ্ছে যে একটা বাংলাদেশ হবে, এই বাংলাদেশে স্বীকৃতিপ্রাপ্ত অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, কিন্তু সেই জায়গায় কেন ছাত্র রাজনীতির মাঝে ছাত্র বলে কেবল ছাত্র একটা কথাই থাকবে, ছাত্র রাজনৈতিক দল একটা দলই থাকবে, এই ছাত্ররা একটাই সমষ্টি হবে, কেন এইখানে ভ্যারাইটি হবে? আমার কথা হচ্ছে আজকে এটা যে কেন এই জুলাই বিপ্লবের পরে সকল রাজনৈতিক দল, ছাত্র রাজনৈতিক দল যদি তাদের আদর্শটাকে মেনটেন করতো, তাহলে কেন তারা এই সকল রাজনৈতিক দল মিলে একটা রাজনৈতিক ছাত্র রাজনৈতিক জোট গঠন করেন? একটা প্ল্যাটফর্মে আসতে পারেনি। নাসিরের কাছ থেকে আসি। জি, ধন্যবাদ। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশে অনেকগুলো সংস্কার হয়েছে, বিশেষ করে পলিসিগত বিষয়ে। আমরা জেলা পর্যায়ে, জেলা প্রশাসক ব্যাপী অনেকগুলো সংস্কার চলছে, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের প্রায় সকল ছাত্র সংগঠন, খুনি সংগঠন ব্যতীত সবাই অংশগ্রহণ করেছে। এবং আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেই অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে দিন পর্যন্ত 142 জন ছাত্রদলের নেতাকর্মীরা যারা শহীদ হয়েছেন। আমরা যেটি মনে করছি যে সংস্কার কমিশনগুলো হয়েছে, পলিসিগত বিষয়ে সংস্কার হয়েছে, সেখানে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, আপনি জানেন, কিন্তু সেটি শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিয়োগ দেওয়া হয়েছিল।
সুতরাং আপনি যে ঐক্যের কথা বলছেন, সে ঐক্যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় ঐক্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জায়গায় আমাদের কোনো বিভেদ বা আমাদের কোনো স্তর ছিল না। সেই জায়গায় আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন শুধুমাত্র একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থী প্রতিনিধি দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আরেকটি একটু বলছি, আপনি দেখেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত শিক্ষার্থী প্রতিনিধি হয়ে 3 জন সমন্বয়ক দেখা করেছেন এবং দেখা করার পরে প্রধান উপদেষ্টার প্রেস নোট থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে 3 জন সমন্বয়ক দেখা করেছেন। তাহলে এত বড় আন্দোলন হয়েছে, এতগুলো ছাত্র সংগঠন ওনাদের নেতৃত্বে অংশগ্রহণ করেছে, তাহলে কিভাবে শুধুমাত্র 3 জন সমন্বয়ক পুরো দেশের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে দেখা করে? সেটা কি পুরো শিক্ষার্থীদের কোনোভাবে মার্জিন বা প্রতিনিধিত্ব করতে পেরেছে? সুতরাং বিভেদের যে জায়গাটুকু সেটি এখনকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা নাগরিক কমিটি যারা এখনকার সরকারের স্টেক হোল্ডার তারাই আসলে এই ব্যাখ্যা দিতে পারবে। এবং একই সাথে আপনি বলেছেন যে আমাদের বোধহয় বয়স নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই প্যাসিবাদের রুখতে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের বিরাবটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনকে প্রতিহত করতে এই দেশের জনগণের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করতে গিয়ে 15,000-এরও বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং নিখোঁজ হয়েছে। কত বড় মাপের নেতা নিখোঁজ হয়েছে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত নিখোঁজ করা হয়েছে। সুতরাং আমরা এরকম একটি মার্জিনের মধ্যে গিয়েছি, এরকম আওয়ামী লীগ রেজিমের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমরা চাইলেও সময় মতো আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। আপনাকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একই সময়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক টানা 11 মাস জেলে ছিলেন। তাহলে আপনি কিভাবে বলবেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা পরিবেশে আমরা পারিনি? একটা জিনিস দেখেন, আপনারা ছাত্র সংগঠন বলছেন, তবে আপনারা যদি বলেছেন 3 বার সংসদ সদস্য মানে 15 বছর, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? ছাত্র সংগঠন কেমনে হয় যদি ছাত্রই না থাকেন? আপনারা রানিং ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে। যেমন আমরা দেখছি, আমার মনে হয় এখানে আমরা একটু পরিষ্কার করে, আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে নানান কারণে 15 বছরের যে অবস্থার মধ্য দিয়ে আপনারা গেছেন, আপনাদের পক্ষে আসলে ছাত্র সংগঠনটা সেভাবে ছাত্রদের দিয়ে গড়ে তোলার সুযোগ হয়নি, কিন্তু সুষ্ঠু পরিবেশে কি নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে করার পরিকল্পনা অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। আপনি যেটি বলছেন 3 বার সংসদ সদস্য বলতে আমি বুঝিয়েছি যে আমাদের ছাত্র দলের একজন সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত গুম করা হয়েছে। যে গুম শুধুমাত্র যে শুধু সাধারণ পরিবেশটার কথা বোঝাতে চাচ্ছেন, এরকম টাইপের সিনিয়র নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। এরকম একটি আওয়ামী লীগ আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে, এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনি একটু নিজের থেকে অনেক ওল্ড এজে, ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন, রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শিওর। এটাই জিনিস যে আমাদের এই কারেন্ট সরকারে আমরা চাচ্ছি রানিং ছাত্র। আমি একজন রানিং ছাত্র, আমার কষ্ট একটা রানিং ছাত্র বুঝবে। আজকে আমাদের দেশের এডুকেশন কারিকুলাম, এনসিডিবি কারিকুলামকে বিদেশে বেশি মূল্য দেওয়া হয় না, এটা আমার মতনই একজন ছাত্র বুঝবে। তিনি গভর্নমেন্টকে বলতে পারবেন যে এনসিডিবি কারিকুলামকে কিভাবে ইমপ্রুভ করতে হবে। আমাদের আশেপাশে ইন্ডিয়ান কারিকুলাম, ইভেন নেপালি কারিকুলাম, ওগুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে বিদেশি ইউনিভার্সিটিস। ইউকেতে আমি যদি বলি আমি এনসিডিবি কারিকুলামের, ওরা বলবে তোমাকে তো আমরা নিবই না, স্কলারশিপ দূরের কথা। আমেরিকা এনসিডিবি কারিকুলাম থেকে টপ ইউনিভার্সিটিসে যাওয়া ভেরি হার্ড। অলিম্পিয়াড বা বড় কোনো অ্যাচিভমেন্ট না থাকলে ওরা আমাদের গ্রেডস দেখেও না। তো আমার রানিং ছাত্রের কষ্ট কেউ বুঝবে না। তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্রদল তৈরি না হয়, তাহলে কেমনে প্রতিনিধিত্ব করবে? মানে নিয়মিত ছাত্র দিয়ে ছাত্রদের রাজনৈতিক সংগঠন হতে পারে, সেটা বোধহয় আপনারা বলছেন। জি, আমি একটা বলতাম, আসছি করবো কিনা আমি আমাদের নাসির ভাইয়ের বক্তব্যের সাথে, আংশিক বক্তব্যের সাথে আমি একমত। একই সাথে সম্পর্ক যদি অ্যাড করতে চাই, ওনার প্রশ্ন ছিল যে এত সুন্দর একটা অভ্যুত্থান হওয়ার পরে, অভ্যুত্থান পরবর্তী হঠাৎ করে দলগুলো ভাগ হয়ে গেল, কেন এই ক্লাসটা তৈরি হলো, কেন জোটবদ্ধ থাকলো না? নাম্বার 1 প্রবলেমটা হচ্ছে ক্রেডিট নিতে চাই। সাপোজ এর শহীদ হলো 2000, আমি যখন দাবি করব আমার 100 এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, পরবর্তীতে সে কিছু তো থাকবে কোনো দলের না, বড় সংখ্যক, তাদেরকে কে ওন করবে? সেদিক থেকে আমাদের ছাত্র শিবিরের স্ট্যান্ড ছিল সকল শহীদকে
এটাকে আমরা ওন করব, সবার বাড়ি বাড়ি যাব, সবাইকে ওন করব, সবাইকে আমরা এটাকে আমাদের অন্যান্য সাংগঠনিক শহীদকে যেভাবে আমরা ধারণ করি বুকে সেভাবে ধারণ করতে থাকবো। আমাদের সদ্য এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো, আমাদের ছাত্র দলের যিনি ভাইরা বলেন যে শহীদ ওয়াসিমের পিতা কিন্তু আমাদের প্রোগ্রামে আসছে, আমরা কিন্তু তাদেরকেও ওন করি। সকল দল সকল শহীদকে ওন করার মধ্যে দিয়ে যদি সকল দল আমরা শুরুতে পারতাম এই ক্লাসটা তৈরি হতো না। দ্বিতীয়ত হিস্ট্রিতে এই যে মানে লাস্ট এই যে প্রোগ্রামের এই আমাদের অভ্যুত্থানের হিস্ট্রি বর্ণনা করা হচ্ছে, এখানে একটা ফেব্রিকেটেড হিস্ট্রি, এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন তৈরি হচ্ছিল। অথচ আমি তো জানি 9 দফার ঘোষণা, আমার আব্দুল কাদের তো নিশ্চয়ই তখন বলেছে যে 9 দফার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল। রাষ্ট্রপতি যে স্মারকলিপি দেওয়া, আমি নিজে রেডি করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি সে প্রধানমন্ত্রী 64 জেলায় পৌঁছাই দিয়েছিলাম, মানে 64 জেলা আমার লোকদের কাছে পৌঁছে দিয়ে সেটা নিশ্চিত করছি যাতে ডিসি বরাবর পৌঁছায় এবং রাষ্ট্রপতি বরাবর ঢাকার তো মাহফুজ ভাই এটা সাক্ষ্য দেবেন নিশ্চয়ই। তারপর পরবর্তী রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রোগ্রাম, মার্চ ফর জাস্টিস, প্রত্যেকটা সিদ্ধান্ত প্রেস রিলিজ আমাদের হাত দিয়ে টাইপ করে পাঠানো এবং করা, এভাবে করে প্রত্যেকটা প্রোগ্রাম থাকবে। আমরা কিন্তু ক্রেডিটের রাজনীতিতে যাই নাই। কেন যাই নাই? কারণ এই ক্রেডিট নিতে গেলে এই যেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কৃষকেরা, শ্রমিকেরা, শিশুরা জীবন দিল, এখানে ভাগ হইতে থাকবে। আমার মনে হয় এই হিস্ট্রিটা সত্য বর্ণনা থাকবে এবং ক্রেডিটের রাজনীতি থেকে সরে আসতে পারলে আমরা এই উনি যেটা প্রত্যাশা করছেন যে জাতীয় প্রয়োজনে সব দল একসাথে থাকবে, এটা থাকতো আর কি। এই গ্যাপটা আমাদের কিছু রাজনৈতিক সংগঠন থেকে যেমন হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের জায়গা থেকেও হয়েছে। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেল, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন জেনজি প্রথম সিজনের শেষ পর্ব, আমরা আলোচনায় ফিরে আসবো। আমি একটা কোশ্চেন করব ছাত্র দলের কাছে, ছাত্র শিবিরের কাছে এবং বৈষম্যবিরোধীর কাছে। কোশ্চেনটা হচ্ছে, আপনারা ছাত্র দলের আমন্ত্রণে মাঝে 22টা সংগঠন একটি মিটিং করেন, ওখানে আপনারা বৈষম্য বিরোধী এবং হচ্ছে শিবিরকে ডাকেন নাই। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনারা কেন বৈষম্য বিরোধী এবং শিবিরকে ডাকেন নাই? অ্যাট দ্য সেম টাইম আপনারা যে 22টা সংগঠন একত্রিত হয়ে মিটিংটা করেছেন, এখানে আপনাদের ফান্ডামেন্টালটা কী ছিল? সেখানে আপনারা একটা ডানপন্থী সংগঠন, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বামপন্থী সংগঠনরা ওখানে ছিল। এই যে বামপন্থী এবং ডানপন্থী সংগঠনগুলো এক হইলো, এটার কারণটা কী ছিল? এটা আপনারা ন্যাশনাল পলিটিক্সে কী বার্তা দিচ্ছেন? এই কোশ্চেনটা আমি আবার এই দুজনকেই করব, কিন্তু প্রথমে আমাকে শিবিরের ভাই আমাকে অ্যান্সারটা দিবেন। আপনারা এবং আপনাদের সঙ্গে বৈষম্য বিরোধীর একটা একাত্মতা দেখা যাচ্ছে এবং এই আন্দোলন পরবর্তী সময়ে সমন্বয় থেকে শুরু করে আপনাদের একটা বড় অবস্থান ছিল। সেই ক্ষেত্রে আপনারা একজন যারা হচ্ছে নিজেদেরকে প্রোগ্রেসিভ লিবারেল বলে দাবি করতেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, এবং আপনারা একটা বলা যায় যে একটা আপনারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকেন। সেক্ষেত্রে আপনাদের এই দুইজনের যে এক হওয়া, একাত্মতা এবং ন্যাশনাল পলিটিক্সে এর ভবিষ্যৎটা কী হবে? আপনারা কি আসলেই জোট করবেন কি না? এবং ছাত্র দলের কাছে এই একই ক্ষেত্রে একটা প্রশ্ন, বাংলাদেশে অনেকে আপনারা মুজিববাদী বলেন, এই বলেন সেই বলেন, বাংলাদেশে আওয়ামীপন্থী একটা জনগণ আমার মধ্যে আসছে এবং একটা মোটামুটি সংখ্যক ভোট ব্যাংক তাদের আছে। সো আপনারা ন্যাশনাল পলিটিক্সে ভবিষ্যতে যদি আপনারা পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করেন, সেখানে আপনারা হয়তো শিবিরের সাথে বা বৈষম্যবিরোধীর সাথে আপনাদের আদর্শগত বা অন্যান্য কারণে আপনারা জোট না করলেও এই যে ছাত্র লীগের বা আওয়ামী লীগের যে ভোটগুলো টানার জন্য আপনারা কি সেই ধরনের কোনো প্রসেসে যাচ্ছেন কি না? তারা যাতে আপনাদের শেল্টারে আসে এবং ন্যাশনাল পলিটিক্সে আপনারা তাদের ভোটগুলোকে ক্যাপচার করতে পারেন, এই ধরনের কোনো চিন্তা আপনাদের মাথায় আছে কিনা? যেগুলো আমার একটু কোশ্চেন জানার ইচ্ছা। ওনার সাথে আমি আন্দোলন করেছি, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা একসাথে আছে আপনার বন্যাতদের সাহায্য করেছি, হয়তো আমাকে দেখে থাকবেন। তখন আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, কোথায় যেন ভাষাতে আমি ঠিক এক হইতে পারতেছি না। মনে হচ্ছে তারা ক্ষমতার দিকে কিছুটা ঝুঁকে পড়ছে, তাদের চাল চলন, হাব ভাব, ক্যাম্পাসে তাদের বৈষম্যবিরোধীদের অবস্থান, সব কিছু মনে হচ্ছে তারা যেন সব কিছুকে সেই ছাত্রলীগের যে অবস্থানটা ছিল অনেকটা সেই দিকে যাচ্ছে। ক্ষমতার দিকে যাওয়া বলতে আসলে কি মিন করছেন আমার কাছে বিষয়টা ক্লিয়ার না। তবে আমি আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে, আমি বাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে শুরুতে উঠেছিলাম, ফজলুল মুসলিম আবাসিক শিক্ষার্থী ছিলাম। আমার সেখানে নিয়মিত আমার আবাসিক কার্ড ছিল, আমাকে ছাত্রলীগ হল থেকে বের করে দেয়। তারপরে আমি 5 আগস্ট পরবর্তী সময় আবার হলে যাই। হলে ঠিক আমার যে রুমটাতে আমার সিট ছিল সেই রুমে গিয়ে উঠি। তারপর হল প্রশাসন আমাকে হচ্ছে যে আমার ওই এক্সটেনশন বিল্ডিং 1 থেকে আমাকে শিফট করে মেইন বিল্ডিংয়ে যে রুমে পাঠায়, সেই রুমে আবার আমি গিয়ে উঠি। সেখানে নিয়মিত এক রুমে 2জন করে স্টুডেন্ট থাকে, সেই 2জনের রুমে আমি একজন থাকি। তো এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, আমি মনে করি যে আমার পজিশন রাইট নাও। এটা সেম টাইম এখানে আমাদের সাথে যারা বিভিন্ন সময় রাজনীতি ছিল, একই সাথে এখনও আছে, তারাও ঠিক একই প্র্যাকটিসে আছে। এখানে ছাত্রলীগের সময় এটা মানে ছাত্রলীগের যেভাবে উদাহরণ টানছেন, আমি খুবই দুঃখিত কীভাবে আপনি এভাবে টানতে পারেন। ছাত্রলীগের সময় প্রত্যেকটা হলে তাদের এখানে হচ্ছে অনিয়মিত ছাত্র ছিল এবং হচ্ছে যে সেখানে তারা স্টুডেন্টের সিট বন্টন করতো, তারা নিজেরা প্রশাসনের কোনো হস্তক্ষেপ ছিল না। আর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে এমন বাস্তবতা তৈরি করার চেষ্টা করি যাতে প্রশাসন প্রত্যেকটা সিট বন্টন করে। এখানে আমার মনে হয় না আপনার কোনো দ্বিমত আছে, প্রত্যেকটা সিট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়মিত ছাত্রছাত্রীদের বন্টন করছে না। আপনি কি এমন বৈশিষ্ট্য দেখেছেন
যার জন্য আপনার মনে হয়েছে যে একটু আসবো একজনকে শেষ করতে দিতে হবে। হ্যাঁ মানে এটা আমি আপনার কাছে আমি পাল্টা রাখতে চাই, কেমন বৈশিষ্ট্য দেখছেন যে আসলে যার মধ্যে এটা মনে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে প্রশ্নটা এসেছে ঐক্যের কথা বলছিলেন যে সবাইকে নিয়ে কেন থাকা গেল না। 1 জুলাই থেকে আমাদের আন্দোলনটা শুরু হয় কোটা বৈষম্য নিরসনে, যেহেতু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল কোটা বৈষম্য নিরসন করা। তো 1 জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়। তো সেই ক্ষেত্রে 5 জুলাই হচ্ছে আমরা এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ঘোষণা করি 5 জুলাই। 4 জুলাই ছিল যে আগের মাসের যে রায়, সেই রায়ের প্রেক্ষিতে আবার একটা আপিল রায় কিছু একটা ছিল 4 জুলাই। তো সেদিন সেটা হয়নি, সেটা আবার পিছিয়ে দেওয়া হয়। তো আমাদের প্ল্যান ছিল যদি সেটা আমাদের ওই দিন পক্ষে আসে তাহলে হচ্ছে আমরা তাহলে হয়ে গেল আন্দোলন শেষ। যদি পক্ষে না আসে তাহলে সারা দেশকে আমার কানেক্ট করে আমাকে সেই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। তো এই সিদ্ধান্ত নিয়েছি আমরা 9 জুন, বিষয়টা বুঝতে হবে। 9 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা সারা দেশে কানেক্ট করার জন্য অনলাইন অফলাইনে যত নেটওয়ার্ক ছিল আমরা সারা দেশে বিশ্ববিদ্যালয়ে কানেক্ট করার ট্রাই করেছি। এবং 1 জুলাই থেকে কিন্তু প্রায় এক ধরনের ব্যানারে আমাদের প্রোগ্রামগুলো নামা শুরু করছিল। যেমন আপনার ছাত্র সমাবেশ, 7 জায়গায় একসাথে ছাত্র সমাবেশ হয়েছিল আপনার 1 জুলাই। এবং আমরা সেম নামে আমরা কিন্তু প্রোগ্রামগুলো নামা শুরু করেছি। 5 তারিখ থেকে আমরা যেটা ট্রাই করেছি সেম ব্যানারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেটা ট্রাই করেছি। দেখা যাচ্ছে ওই সময়ের বাস্তবতায় আমরা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেছি, আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কিছু ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে। আবার কিছু ছাত্র সংগঠন হচ্ছে যে আমাদেরকে তখন একটা এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট চলছিল, বলছিল যেটা আমরা আপনার তখনকার যেই মুভমেন্টটা সেটাকে আমরা নস্যাৎ করে দেওয়ার জন্য সরকারের সাথে প্ল্যান করে এরকম একটা আমরা আমাদের মুভমেন্টটা করছি। এটা প্ল্যান্ড মুভমেন্ট বলতেছিল, মানে গভর্নমেন্টেরও প্ল্যান্ড আমাদেরও প্ল্যান্ড, মানে এরকম ছিল আর কি বিষয়বস্তুটা। এটা সেম টাইম আমাদেরকে হচ্ছে যে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হচ্ছে যে অনেক প্রেশার পাচ্ছিলাম। 3 জুলাই থেকে আমাকে মানে আমাদের 5-6 জনকে, বিশেষ করে আপনারা হয়তো তাদেরকে সবাইকে চিনেন, যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারপরে আমি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এই 5 জনকে আমাদের নিয়মিত গোয়েন্দা সংস্থা প্রেশারাইজ করতো আন্দোলন থেকে শুরু আসা, তাদের রোডম্যাপে আন্দোলন করার। আমরা প্রত্যেকটা মোমেন্টে তাদের সাথে ইউটার্ন নিয়েছি, মানে তাদের কথা কিন্তু আমরা এক মুহূর্তের জন্য রাজি হই না। যদি আমরা কেউ রাজি হতাম তাহলে দেখা যাচ্ছিল আসলে এই আন্দোলনের 5 আগস্ট আমরা পেতাম না। তার পরবর্তী বাস্তবতায় কী হয়, তার পরবর্তী বাস্তবতায় আপনারা নিজেরাই যেহেতু আন্দোলন করেছেন সবাই সেগুলো জানার কথা। এখন এখানে যেটা হয়েছে যে বিভিন্ন সময় মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং মুভমেন্টের মধ্যেও ছিল, স্টিল ফ্যাসিবাদের প্রশ্নে সবাই এক ছিল। পরবর্তী দেখা যায় 5 আগস্ট পরবর্তী সময়ে ওই যে ফ্যাসিবাদের পয়েন্টে সবাই এক ছিল, কিন্তু বিভিন্ন সময় অনেকে নিজের পরিচয় থেকে বেরিয়ে এসে সমন্বয়ক বা এই প্যানেলে আসতে পারে নাই, বা অনেকে নাম দেয় নাই, না দেওয়ার প্রেক্ষিতে দেখা যাচ্ছে তাহলে কিন্তু লিস্টেড না, ওইখানে ওই বডিতে লিস্টেড না। আবার অ্যাট দ্য সেম টাইম শিক্ষার্থীদের মধ্যে আমার একটা চাপ আছে, যেহেতু সকল পর্যায়ে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে, আপনার বিভিন্ন পর্যায়ে পাঠানো ক্ষেত্রে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলতেছে যে তাদের এখান থেকে তারা একজনকে সিলেক্ট করে দিচ্ছে, বা প্রাইভেট থেকে ওনারা 3-4 জন সিলেক্ট করে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেমভাবে আসছে। তো আমাদের কাছে আসলে এত বেশি অপশনস নাই, যদি এখানে আপনার 1000 অফ অপশনস থাকতো তাহলে সবাইকে আসলে এভাবে ডিস্ট্রিবিউট করা দেওয়া যেত। তো সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি, যারা নিয়মিত শিক্ষার্থী, যারা আন্দোলন একদম জেনারেলাইজ থেকে এসেছে, তাদেরকে আমরা ওই ফ্রন্টগুলোতে আসলে পাঠানোর চেষ্টা করি। আর কিছু যোগ করতে প্রশ্ন ছিল একটু, ওর বোধহয় একটা সাপ্লিমেন্ট ছিল। আমি একটা হচ্ছে শেষ প্রশ্ন করছি, সেটা হলো আমরা 1971-এর পর থেকে দেখেছি যে মানে ছাত্র রাজনীতিটা যেভাবে কাজ করেছে, সে তার মাদার অর্গানকে অলওয়েজ সাপোর্ট করতো, অর্থাৎ তার যে একটা ফিলসফি সেটা কিন্তু তার মাদার অর্গান থেকে ডেরাইভড হয়। তার মানে আমার যে ফ্রিডম অফ চয়েস, আমার যে ডিসিশন মেকিং, সেটা কিন্তু ছাত্র রাজনীতি করে আমি করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে ছাত্র দল, তারপরে ছাত্র ফ্রন্ট বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিভাবে অ্যাচিভ করবে? ফার্দার মোর আমরা 1971 পর থেকে ছাত্র রাজনীতি আমরা কেন করি? কারণ টু মেক এ গ্রেট লিডার, যে আমার কান্ট্রিকে সার্ভ করবে। কিন্তু 71-এর পর থেকে কি এমন অ্যাচিভমেন্ট এসেছে? আর আমার লাস্ট কোয়েশ্চেন, আমরা কি একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারি না যেখানে 4-5টা ফিলসফি থাকার চেয়ে একটা থাকবে? ছাত্র সংসদ হতে পারে, ইউনিফাইড স্টুডেন্ট ইউনিয়ন হতে পারে, কারণ যখন এতগুলো ফিলসফি থাকে তখন একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ হয়। সো এইগুলো আমরা কিভাবে হচ্ছে সামনে এগুলোকে সলিউশন করতে পারছি? সালমান, আচ্ছা একটু বলি সালমানের কাছে। প্রথমত আমি খুব সংক্ষেপে বলবো যে জনাব আবু বাকের মজুমদার যে কথাগুলো বললেন তার একটা বড় একটা অংশ হচ্ছে 5 আগস্টের ভিতরের আগে ঘটার ঘটনাগুলো। মূল প্রশ্নটা ছিল যে 5 আগস্টের পরে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা কি করে ভেঙে গেল, সেই প্রশ্নে আমি বলতে চাই, উনি একটা মিটিংয়ে ছিলেন, আমিও ছিলাম সেই মিটিংয়ে, যে 5 আগস্টের পরে 12 আগস্ট যে একটা লিয়াজো কমিটি হয়, সেই লিয়াজো কমিটির পক্ষ থেকে সকল ছাত্র সংগঠনের সঙ্গে একটা মিটিং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ধ্যাবেলা, এবং সেই মিটিংয়ে উনিও ছিলেন। এবং সেখানে কিন্তু আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমি বলেছিলাম যে যেহেতু সকল ছাত্র সংগঠন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনগণ, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, বিভিন্ন অংশে মানুষকে যুক্ত করে, এবং বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের চিন্তা ভিন্ন থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি।
ফলে যে প্ল্যাটফর্মের পক্ষ থেকে এত বড় একটা লড়াই হলো, সেই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখা দরকার এবং সেটাকে শক্তিশালী করা দরকার, সেই কথাটা কিন্তু আমরা বলেছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি। কিন্তু দেখা গেল সেই সময় একটা বিবৃতি হয়, মাহফুজ আলম উনি বলেন যে ঠিক আছে, এটা তো আর দীর্ঘদিন চলবে কিনা আমরা জানি না, অন্তত 1 মাসের জন্য হলেও এটাকে আমরা টিকিয়ে রাখবো, এইরকম একটা আলোচনা সেখানে হলে। এবং ছাত্রলীগ যদি নতুন করে কোনো কিছু করতে চাই আমাদের উপরে, তাহলে আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বো, এই বিষয়টা কিন্তু ঠিক হয়ে গেল। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে 158 জন যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিল, সে পুরো ব্যাপারটাকে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, পুরো ব্যাপারটাকে ডিসলভ করে দিয়ে 4 জনকে প্রধান করে শুরুতে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হলো। তাহলে এই যে 158 জন যারা ছিলেন সমন্বয়, কেন্দ্রীয় সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর সমন্বয়ক ছিলেন, গ্রামে গঞ্জে এবং সবগুলো জায়গাতে তো বিভিন্নভাবে তারা অর্গানাইজ করেছে নিজেদেরকে, এই মুভমেন্টকে অর্গানাইজ করেছে। তাহলে সবার সঙ্গে কথা না বলে পুরো ব্যাপারটা কি করা হলো, নিজেরা কয়েকজন মানুষ মিলে কথা বলে তারা 4 জনকে ঠিক করলেন যে হাসনাত আব্দুল্লাহ কি হবেন, উমামা ফাতিমা কি হবেন এবং আরিফ সোহেল কি হবেন। সেখানে যারা ভিতরে ছিলেন তারা জানলেন না এবং আমরা যারা লড়লাম একসঙ্গে তারা আমরা জানলাম না। লিয়াজো কমিটির যে বৈঠকগুলোতে আমরা যে ছাত্র সংগঠনগুলো ছিলাম তারা জানলেন এবং আপনারাও জানলেন না, বাস্তবে সেটা হয়ে গেল। এবং তার পরবর্তী সময় যেটা হয়ে গেল, আপনি খেয়াল করে দেখুন, তার পরবর্তী সময় যেটা হয়ে গেল এবং নিজেদেরকে গুছিয়ে নেয়া, ফলে এখন 5 আগস্টের পরে তো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে রাষ্ট্র সংস্কার, একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা কি করে তৈরি করতে পারি। এবং দীর্ঘদিন ধরে যে শোষণ বৈষম্য ছিল, এই মুভমেন্টের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চাই। তাহলে বৈষম্যহীন বাংলাদেশের জন্য সে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা কেমন হবে, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, বৈষম্যহীন নারীদের যে বৈষম্য নারীদের উপর হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা কি করতে পারি, পাহাড়ে যে বৈষম্য হচ্ছে, সংখ্যালঘু পিপলরা যে বৈষম্য শিকার সেগুলোর বিরুদ্ধে আমরা কি করতে পারি। সমস্ত কিছু বাদ দিয়ে তারা কি করলেন, তারা যেটা করলেন এখানকার ছাত্র সংগঠনগুলো এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই বাদ দিয়ে একটা বৈষম্য ক্রিয়েট করলেন নিজেরা এবং নিজেদের ছাত্র সংগঠন নিজেদের পক্ষের লোকজনকে কি করে গোছানো যায় সেই বিষয়টাতে তারা ব্যস্ত হয়ে পড়লেন। ফলে আপনি দেখুন, ফলে যেটা হলো নিজেদের পক্ষে গোছানোর জন্য যেটা হয়ে গেল, আমাদের মধ্যে যে এত বড় একটা ঐক্য ছিল, গুরুত্বপূর্ণ ঐক্য ছিল, সেই ঐক্য কিন্তু ফাটল হলো। বৈষম্য সেই ঐক্য ফাটল ধারণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই পাশ থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। আমার প্রশ্ন ছিল সংস্কার নিয়ে। যেহেতু বৈষম্য বিরোধীর সাথে জড়িত ছিলাম অ্যাজ এ আন্দোলনকারী, তো ওই স্টেক হোল্ডার হিসেবে আমি কেন এই আন্দোলনে যোগ দিয়েছি বা আন্দোলনটা হয়েছিল কিন্তু যে আমরা বৈষম্য শিকার হচ্ছিলাম। কেন বৈষম্য শিকার হচ্ছিলাম? কারণ একজন ফ্যাসিস্ট ছিলেন, মাথামোটা ফ্যাসিস্ট, যিনি আমাদের কোনো কথা শুনতে চাচ্ছিলেন না এবং আমরা যদি তিল বলতাম তিনি এটাকে তাল বানিয়ে ফেলতেন। তো এই জিনিসটা যে ফ্যাসিজমের যে আলামতটা বা বীজটা একটা রাষ্ট্রের জন্য অনেক ভয়ানক, আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি এবং ইতালির মুসলিনের থেকেও আমরা দেখেছি ইতিহাসে। তো এখন আমরা জানি যে সংস্কারের ক্ষেত্রে আমরা শুনতেছি যে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার হবে, বৈষম্য বিরোধী লোকেরাও বলতেছে, সবাই বলাবলি করতেছে এটা, যে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার আমরা চাই 24-এ এসে, মানে 24-এর পরে। তো এখন আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের আত্মা হিসেবে আমরা বুঝি সংবিধানকে, একটা দেশের কাঠামো হচ্ছে একটা সংবিধান। তো সেই সংবিধানেই যদি ফ্যাসিজমের মতো প্রেতাত্মার একটা বীজ থেকে যায়, সর্ষেই ভূত থাকে এবং সেখানে রেসিজমের মতো কথা থাকে যে বাংলাদেশের সব নাগরিকরাই বাঙালি হিসেবে পরিচিত হবে এবং দুর্নীতির একটা মহাসাগরের এটাকে সাগরের জন্য জাস্টিফাই করা হচ্ছে যে অর্থ বিলের মতো ভয়ানক বিলগুলো যেগুলো তদন্ত করা যাবে না, আদালত প্রশ্ন তুলতে পারবে না, ওইসব রাখা হয়েছে একটা সংবিধানের ভিতরে। একটা দেশ চলতেছে এই 21st সেঞ্চুরিতে এসে। তো সেইখানে আমি ছাত্র দলের প্রবক্তাকে প্রশ্ন করতে চাচ্ছি এবং এর সাথে অন্যান্য সবাই থাকবে এখানে, আমি জিজ্ঞেস করবো সবাইকে উজ্জ্বল রেখে যে কেন তারা 72-এর এই প্রেতাত্মামূলক সংবিধান, মুজিববাদের সংবিধানকে কবর দিতে চাচ্ছে না, কেন তারা এত কান্না করে। মনে বুঝতে পেরেছি নাসিরের কাছে এই প্রশ্ন থাকবে, তার আগে বাকেরের কাছ থেকে 158 জন থেকে 4 কিভাবে আসলো এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক এখানে ভাই যে মিটিং এর কথা বলেছেন, আমাদের ছাত্র সংগঠনের মিটিং হয়েছে, স্বভাবতই বৈষম্যবিরোধী ছাত্র যখন আমরা 158 জন কমিটি দিয়েছি, বিলিভ মি অর নট, প্রত্যেককে নাম দেওয়ার কথা বলা হয়েছিল, তখন কেউ নাম দিচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ওপেন কল করেছি গ্রুপগুলোতে, আপনারা আসেন নাম দেন, আমরা একসাথে মুভমেন্ট করবো, তখন কেউ নাম দেয়। ছাত্র দলের যারা আমার সাথে যোগাযোগ করতে বললাম আপনার ছাত্র দলের 20 জন জুনিয়র নাম দেন, আমি তাদের নাম এখানে ইন করাবো। মাত্র একজন জুনিয়র নাম দিয়েছে, মানে সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে যে মানে এক গ্রুপ চায় আর গ্রুপ চায় না, যথেষ্ট গ্রুপিং ওনাদের মধ্যে, এক গ্রুপ বলা যে দিতে আরেক গ্রুপ বলে দিতে না, ওনাদের এই সংগঠনের স্টুডেন্টের কি। তো সেখানে আমি নিজে বলেছি যে আপনাদের 20 জন স্টুডেন্ট নাম দেন, আমি এখানে নাম দিব, তখন নাম আসে নাই।
এখন সভাপতি একটা যখন আমার একটা কাগজ থাকে, পেপার থাকে, সেখানে 158 জনের নাম থাকে, তারাই সিলেক্ট করবে যে কিভাবে সংগঠনটা চলবে। স্বাভাবিকভাবে আমি তো 10,000 মানুষের কাছে মানে একদম শর্ট টাইমে যেতে পারবো না। সেক্ষেত্রে প্রাথমিকভাবে এই 158 জনের মধ্যে কল করে, যে এটা তো একটা অর্গানোগ্রাম আন্ডার আনতে হবে যাদের মধ্যে জিনিসটা পরিচালিত হবে, তো 158 জনকে প্রাথমিকভাবে কল করে তাদের সিলেকশনের মধ্য দিয়ে আসলে যে 4 জন অর্গানোগ্রাম সেটা করা হয়েছে এবং সেটা সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যখন শহীদ দিনের সংবাদ করা হয়েছে, ভাই হয়তো সেটা মিস করেছেন, সেই জন্য ভাই বিষয়টা বুঝতে পারেন নাই। আর আরেকটা যেটা নারী ইস্যু বলেছেন, নারীর বিষয়টা আমি একটু বলবো যে নারীদের যে দীর্ঘ রাজনৈতিক বাস্তবতা আমাদের, সেখানে দেখা যাচ্ছে যে নারীরা রাজনৈতিক পরিবেশ পায় না এখানে রাজনীতি করার জন্য। কিন্তু আমরা যখন শুরু করি বা আমরা কাজ করে শুরু করি, আমরা তাদের কীভাবে ইনক্লুড করা যায়, কীভাবে তাদের সাইকোলজিটা বোঝা যায়, জেনজি সাইকোলজি বোঝা যায়, আমরা এগুলো অনেক ক্রিয়েট করি। এবং সেই প্রেক্ষিতে এই মুভমেন্টটা যেটা হয়েছে, আমরা নারীদের জন্য এই আন্দোলন যথেষ্ট কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করেছি যারা আমরা সিদ্ধান্তগুলো নিতাম। সেই জন্য আপনারা দেখবেন যে নারীদের যথেষ্ট অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। যত রকম কমফোর্ট জোন আমাদের ক্যাপাসিটি আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি। 72-এর সংবিধানের ব্যাপারে বিএনপির আগ্রহ কেন? আমরা যেটি একদম স্পষ্টভাবে বলছি সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় প্রায় 5 মাস অতিবাহিত হচ্ছে। 5 মাস অতিবাহিত হওয়ার পরে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যেটি আলাপ আলোচনা হচ্ছে, এটি আমরা মনে হচ্ছে গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তায়ের এক ধরনের শামিল। আমরা প্রেক্ষাপট বলছি, কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তো 5 থেকে 8 তারিখে গঠিত হয়েছে। সেটি এই সংবিধান মেনে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়েছিল। এটি একটি সাংবিধানিক সরকার। সুতরাং গণ অভ্যুত্থানের 5 মাস পরে এসে যদি আপনি কোন সরকারের বিরুদ্ধে বিপ্লবী ঘোষণাপত্র দিবেন, আমরা মনে করছি এই ধরনের বিপ্লবী ঘোষণাপত্র জনতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন। এখন যখন সরকার সবাইকে সাথে নিয়ে এটা করছে, তখন কি আর এই যুক্তিটা ধোপে টেকে না? সরকার এখন তো প্রথম তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা দিয়েছে সরকারের উপর, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এক ধরনের প্রেশারাইজ রয়েছে, সরকার এক ধরনের প্রেশারে পড়ে সকল রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটি একটি গণ অভ্যুত্থান ছিল, এটি কোনো বিপ্লব ছিল না। বিপ্লব হয় এখনকার যে রিজিম রয়েছে, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমি যদি কোনো অভ্যুত্থান করি সেটি আমি বিপ্লব বলবো। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে 5 মাস এসে যদি আপনি যে ধরনের ঘোষণাপত্র আপনি জারি করতে চান, তাহলে কার বিরুদ্ধে ঘোষণাপত্র করবেন? এই সরকারের বিরুদ্ধে, কারণ এই সরকার তো সংবিধান মেনেই শপথ নিয়েছিল। সুতরাং আমরা মনে করছি যে এই সংবিধানে কি কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান আছে? না, নাই তো। তখন তো আমি ক্লিয়ার করছি, সেটি হচ্ছে তখন তো আলাপ আলোচনা চলছিল 5 থেকে 8 তারিখের মধ্যে। তখন তো কোনো ধারা সংবিধানে ছিল না, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে কি সংবিধানের ধারা তৈরি হয়? 106 ধারা অনুসারে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে, সেটি সংবিধানে রয়েছে না? আপনি তো আইনের ছাত্র, সেই অনুসারেই তো আমরা শপথ নিয়েছে। সুতরাং আমরা এখনকার পর্যায়ে যেটি মনে করছি সেটি হচ্ছে আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পয়েন্ট অফ এগ্রিমেন্ট যেই কারণে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেটি হচ্ছে আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে আমরা অবস্থান করেছিলাম। সেখানে তো কোনোভাবে আলাপ আলোচনা হয়নি সংবিধান পুনর্লিখন, সংবিধান পরিবর্তন, 72-এর সংবিধানকে জেরে ফেলতে হবে, কোনো আলাপ আলোচনায় আমরা তখন অংশগ্রহণ করি নাই। আমরা মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংস্কারগুলো চলছে, সেই সংস্কার থেকে এক ধরনের মনোযোগকে বিচ্ছিন্ন করার জন্য এক ধরনের একটি গোষ্ঠী এই ধরনের আলাপ আলোচনা নিয়ে সংস্কারের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। জি, আমি আপনার কাছে কাট টু কাট প্রশ্নের উত্তর চাচ্ছি যে আপনারা কেন 72-এর সংবিধানের পূজা করতেছেন এখনো? না, এটি কোনো পূজা না। আপনাদের মির্জা আব্বাস, আপনাদের রিজভী সাহেব কেন কান্না করতেছে, মায়া কান্না করতেছে 72-এর প্রতি, 72-এর সংবিধানের প্রতি? বুঝতে পেরেছি। জি, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আমাদের এখনকার যে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটি 1990 সালে যে আমাদের যে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান ছিল, অথবা 1975 সালের 24 জানুয়ারি যে বাকশাল তৈরি হয়েছিল, তার পরিক্রমায় এটি একটি গণ অভ্যুত্থান। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ শক্তি, আমাদের অস্তিত্ব। সেই জন্য আমরা কোনোভাবে চাই না মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধান কি একই জিনিস? না, 71-এর সংবিধান পরবর্তী সময় তো 72-এর সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে কোথাও সংবিধানে কোথাও প্রধানমন্ত্রী স্বৈরাচারে পরিণত হলে ইমপিচের সুযোগই নাই। এই সংবিধানকে কেন আপনারা ফ্যান্টাসাইজ করতেছেন?
এটা তো আমাদেরকে আবার মারবে সামনে একটু 24 সালের পরে পরিষ্কার- 48 সালে আমাদেরকে একটু মারবে পরিষ্কার করে আমরা কি রক্ত বিএনপি দিব কি শুধু? আমার মনে হয় বুঝতে পেরেছি বিএনপি কি বলছে যে এই সংবিধানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না না নাকি না পরিবর্তন আমরা তো আপনারা বলছি বিশ্বাস করেন? সংবিধান পরিবর্তন অবশ্যই করা যাবে সেই জন্য তো সংবিধান একাধিকবার সংযোজন বিয়োজন হয়েছে কিন্তু আপনারা বলছেন না না আমি আপনাদের উপর দোষারোপ করছি না আমরা মনে করছি এখনকার যে আলাপ আলোচনা চলছে সেখানে বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে 72-এর সংবিধান বাতিল করে দিতে হবে সেই জায়গাগুলোতে আমরা মনে করছি সে বিরোধ রয়েছে ফরহাদের কাছে আসতে চাই, এ নিয়ে কি ভাবছেন সংশোধন আপনারা? বিয়োজন তো করাই যাবে অবশ্যই নিশ্চয়ই জি ফরহাদ এই বিষয়ে আপনাদের অবস্থানটা জানতে চাই। এখানে আমাদের অবস্থান হচ্ছে সংবিধানের ব্যাপারে সবচেয়ে ভালো হতো যদি এইটিকে সংবিধান একেবারে পুনর্লিখন করা যায়, পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায়, সবচেয়ে ভালো হতো। তো এখানে আমাদের সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার, পারস্পরিক সহযোগিতা। আমরা দেখেছি 5 তারিখের পরে যখন আমরা জাতীয় সরকারের কথা চিন্তা করা হয় বা আরেকটা ফরম্যাট চিন্তা করা হয়েছিল, তখন কিছু কিছু রাজনৈতিক দল তখন সহযোগিতার আশ্বাসটুকু আমরা পাইনি, সহযোগিতা পাইনি। পরবর্তীতে তখন আরও বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো সহযোগিতার না পেয়ে আমাদের এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। তো এখানে বলে রাখা ভালো, শুধু এটাতে না, ইতিপূর্বে আন্দোলনের বিভিন্ন গতিধারায় কেন যেন বিভিন্ন দলগুলো তাদের ইন্টেনশন টেস্ট করে যে আমি আদৌ এখানে এঙ্গেজ হবো কিনা, তার যাতে ন্যাশনাল ইন্টারেস্টে যদি ফোকাস থাকে আমার মনে হয় এটা চেঞ্জ করার সুযোগ আছে। দ্বিতীয়ত এই যে অডিয়েন্সরা যেটা বললো প্রশ্নকর্তারা, নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান যে সংবিধান 72 সংবিধান, এখানে যে মেইন প্রিন্সিপাল, যে 4টা প্রিন্সিপাল, এটা জনগণের যে সঠিক রিপ্রেজেন্টেশন সেটা হয় না। এখানে অনেকগুলো ধারা যথেষ্ট প্রবলেমেটিক। এটা সবার সংস্কার প্রস্তাবনা সামগ্রিকভাবে নিয়ে একেবারে পুনর্লিখন হওয়াটাই আমরা মানে বেটার সাজেস্ট করি। এখানকার এই দেশের 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা আমরা পেয়েছি এবং এখানকার মানুষের লড়াইয়ের সবচেয়ে বড় জায়গাটা ছিল 71 সালের মুক্তিযুদ্ধ, বিভিন্ন স্কেল থেকে যদি আপনি দেখেন আর কি। ফলে আওয়ামী লীগ পরবর্তী সময় 72 সংবিধানের মধ্যে আপনি যদি মূলনীতিগুলোর কথা বলেন, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং হচ্ছে আপনার গণতন্ত্র। ফলে 47 থেকে 71 পর্যন্ত গণতন্ত্র তো আমাদেরকে দেওয়া হয়নি সেই সময়, কারণ আইয়ুব থেকে শুরু করে ইয়ে তারা একটা একনায়কতন্ত্র কায়েম করেছিল, স্বৈরতন্ত্র কায়েম করেছিল। ফলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা খুব জরুরি ব্যাপার, এখন আমরা এটা চাচ্ছি। এবং সেটার জন্য একটা সাংবিধানিক ব্যবস্থা বলে মাওলানা ভাসানী থেকে শুরু করে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই আলোচনাগুলো 47 থেকে শুরু করে 71 পর্যন্ত এখানকার গণতান্ত্রিক মুভমেন্ট, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, নারীদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন মানুষের মধ্যে এবং সাহিত্যিকরা যারা মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কাসেম থেকে শুরু করে বিভিন্নভাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এই কনসেপ্টগুলো এসেছিল। এখন জাতীয়তাবাদের যে ব্যাপারটা, জাতীয়তাবাদ বলতে যেভাবে বাঙালি জাতীয়তাবাদটাকে পরবর্তী সময় চাপিয়ে দেওয়া হলো, যেটা শেখ মুজিব করলেন, এটা ভীষণ প্রবলেমেটিক। আর দুটো বিষয় নিয়ে একটু কারো কাছ থেকে বলার যদি থাকে শুনতে চাই। এক হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য এবং 2 হচ্ছে গণমাধ্যম। খুব সংক্ষেপে দুজন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ, যে আপনারা তো আগে ছাত্র, আপনারা হচ্ছে এরপরে রাজনীতি করছেন, সুতরাং ছাত্র রাজনীতির জায়গাটা থেকে আপনারা হচ্ছে দেশের জন্য কতটুকু চিন্তা করছেন। আমাদের বাংলাদেশের কৃষি খাত নিয়ে আপনারা কি সত্যিই জানেন? আমার বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা, আমার বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত, গত 2 বছরে 27,000 রেমিটেন্স যোদ্ধা লাশ এসেছে বাংলাদেশে। এই সব নিয়ে আপনাদের মানে প্রস্তাবনা কোথায়, কথা কোথায়? তারপরে আমার হচ্ছে কৃষি খাত নিয়ে যদি আমি চিন্তা করি, ধান ছাড়া আমার সকল কিছু বাইরের থেকে আনতে হচ্ছে, অথচ বাংলাদেশের হচ্ছে সক্ষমতা আছে 250 প্রজাতির হচ্ছে কৃষিপণ্য উৎপাদন করার। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনারা কেন কথা বলছেন না? আপনারা কেন কথা বলছেন না যে হচ্ছে আমাদের তুলা উৎপাদন করতে হয়, যেখানে আমাদের প্রয়োজন 71 লক্ষ বেল, সেখানে আমরা মাত্র 1 লক্ষ বেল তুলা উৎপাদন করতে পারছি। এছাড়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আমাদের যে সংকটগুলো, আপনারা কেন সংকটমুখী রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন? আপনারা কেন আরেকটা প্রশ্ন নেব। গণমাধ্যমের একটা কোশ্চেন আমার, যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এখানে আমাদের মূল টপিকটা ছিল যে বৈষম্য নিয়ে। সো আমি যদি দেখি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে মধ্যকার যে বৈষম্যটা, এই বৈষম্যটা আমার মনে হয় যে গণমাধ্যম থেকে মূলত আসে। এখন গণমাধ্যম থেকে কীভাবে আসে, যে মনে করেন আমি যখন টিএসসিতে যাই, টিএসসি দেখা যায় ওখানে হাজারো হচ্ছে গণমাধ্যম থাকে, বাট আমার প্রাইভেট ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির সামনে কোনো গণমাধ্যম থাকে না। আমি এরকম একজনকে কোশ্চেন করেছিলাম, এক গণমাধ্যম কর্মীকে, কেন হচ্ছে এরকম করা হয় না। তার উত্তরটা ছিল যে আপনাদের থেকে হচ্ছে স্টুডেন্টরা কথা বলতে চায় না বা কমফোর্ট ফিল করে না। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি এখানে যদি ব্যারিয়ারটা সেট করে দেন যে হচ্ছে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা কমফোর্ট ফিল করতেছি না, সো এখানে তো হচ্ছে আমরা ওই জায়গাতেই পড়ে থাকবো। আমাদের পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যে হচ্ছে আমরা বৈষম্যটা দূর করতে যাচ্ছি, এটা কিন্তু হচ্ছে না। সো এই জায়গা থেকে গণমাধ্যমের
পদক্ষেপগুলো কিরকম? নিশ্চয়ই। আমি একটি প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, সেটা হ্যাঁ। হচ্ছে গিয়ে নির্বাচনী রিলেটেড। যেহেতু মাইক্রোফোনটা একটু কাছে। যেহেতু 4টি দল থেকে আমরা বেশ কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে পেয়েছি এবং আপনাদের প্রত্যেকটা দলের আপনাদের যে ফিলসফি আপনারা এটা শেয়ার করেছেন। আমার কথাটা হচ্ছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে যখন দেখি যে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচারণা কিংবা আপনাদের নিজেদের বক্তব্যের মধ্যেও যখন আমি হচ্ছে গিয়ে সেই পাওয়ার ডায়নামিক্সটার ইস্যুটা আমি দেখতে পাই, তখন আমার কাছে প্রশ্ন জাগে যে হাসিনা সরকার যেরকম করে গিয়েছে, নেক্সট আমরা যখন নতুন একটা পার্মানেন্ট আমাদের সরকার পাবো, তার পরবর্তীতে এরকম ইস্যুই হবে কি না, সেই ব্যাপারটা নিয়ে আপনারা কতটুকু ক্লিয়ার চিন্তা ভাবনা করছেন এবং সেটা কতটুকু আমরা বুঝতে পারছি? কারণ জনগণ হিসেবে আমাদের প্রশ্নটা এখানেই, যে আমরা কি পেতে যাচ্ছি। আমার মনে হয় বুঝতে পেরেছি। সবার কাছে আসবো, মিনিট 2 করে সময় পাবেন, বাকিরকে দিয়ে শুরু করছি। প্রথমে ওনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই। আমরা আসলে বলছি কিনা, আমি শুরুতেই বলছি আমরা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই, যেখান থেকে আসলে আমরা আমাদের এই প্রবলেমগুলো যেমন আমরা আইডেন্টিফাই করবো, একসাথে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই সমাধানগুলো বলবো। তো সেই প্রক্রিয়া আমাদের চলমান আছে। বিশেষ করে কৃষির কথা বলেন, এখানে আমরা বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সেই প্র্যাকটিসগুলো করি এবং সেখানে আমরা সেই কথাগুলো বলি। কৃষি না শুধু, এখানে কৃষি, অর্থনীতি, ফিলোসফি, তারপর হচ্ছে আপনাদের টেকনোলজি, সায়েন্সের আদার্স, তারপর আমার এনার্জি সায়েন্স, এখানে হেলথ সায়েন্স, মেডিকেল সায়েন্স অ্যান্ড অল ওভার সেক্টর আমরা কিন্তু সেই কাজটা আগে থেকে করছি, এখন বৃহৎ পরিসরে করার ট্রাই করছি সায়েন্সের পলিসির মধ্যে দিয়ে। আর এছাড়া আমাদের আরও অনেকগুলো একাডেমিক প্ল্যাটফর্মের মধ্যে আমরা সেই কাজগুলো চালাচ্ছি। আর হচ্ছে সংবিধান ইস্যুতে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে সংবিধানটা নতুন করে পুনর্লিখন হোক এবং সেটাই সবচেয়ে গ্রহণযোগ্য হবে। আর ঘোষণাপত্রের বিষয়ে আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু ওনারা শেষ মুহূর্তে এসে আমাদের সাথে একতা পোষণ না করে, আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু অনেক সময় অনেকে একতা পোষণ করে নাই। আমরা 18ই জুলাই অনেক বড় রাজনৈতিক সংগঠন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি, 25শে জুলাই আমরা সেই গ্রিন সিগন্যাল পাইনি। তো আমরা কিন্তু কারোর জন্য বসেছিলাম না, রাস্তায় আমরা জীবন দিয়েছি। এবার যদি জীবন যায়, আমাদের মাহফুজ ভাই বলছিলেন উই আর অলরেডি শহীদ। তো আমরা এটা নিজের জীবন সব বাজি রেখে এখানে কাজ করতেছি। সো আমাদের এই জীবন নিয়ে হেডেক নাই। তো সেই চিন্তাতে আমরা জুলাই ঘোষণাপত্র আমরা দেওয়ার পরিকল্পনা করেছিলাম। পরবর্তীতে গভর্নমেন্টের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর আশ্বাস দিয়েছেন, সেই প্রেক্ষিতে আসলে আমরা ঘোষণাপত্র না দিয়ে আমরা ইউনিটির প্রোগ্রাম করেছি। ঘোষণাপত্র ইনশাল্লাহ আসবে। আর সর্বশেষ যেটি উনি প্রশ্ন করেছিলেন এখান থেকে, আমাদের আপনার প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমরা সেটাই বলছি, আমরা যে ক্ষমতার যে বিষয়টা বারবার চলে আসে, যে পাওয়ার প্র্যাকটিসের, আমরা তার বাইরে গিয়ে কাজ করতে চাই এবং সেখানে আমরা বটম টু টপ অ্যাপ্রোচে কাজ করতে চাই, জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার সংগঠন ছাত্র শিবিরকে আপনি অ্যানালাইসিস করবেন দুইটাভাবে করতে পারেন। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার কি, ইন্টারনাল অ্যাপ্রোচ কি এবং ইন্টারনাল তাদের অ্যাক্টিভিটিস কি। একটা হচ্ছে এক্সটার্নাল এক্সপোজার কি। ইন্টারনাল ইস্যুতে আসি। সাপোজ ছাত্র শিবিরের লাস্ট এই যে 1 তারিখ থেকে 2 উইকসের মধ্যে আমাদের 144টা ইউনিটের কমিটি হয়ে যাবে। নেভার এবার কখনো দেখেন এবং দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ, কারো কুশপত্তলিকা দাহ, ককটেল বিস্ফোরণ এক গ্রুপের বিরুদ্ধে কখনো দেখবেন না। নেভার এবার এটা হয়ে নাই, সামনেও হবে না, কারণ আমাদের ইন্টারনাল স্ট্রাকচারটা এইভাবে ওয়েল ডেকোরেটেড। আবার দেখবেন এক্সটার্নাল এক্সপোজার কি। সাপোজ ছাত্র শিবিরকে আপনি টেস্ট করবেন দুইটা পাবে, 1 থেকে 5 সাল পর্যন্ত শিবির কী করছে শিক্ষার্থীদের জন্য, অথবা লাস্ট 3-4 মাসে কী করছে। আপনি দেখবেন আমরা সময় পাই নাই, এর মধ্যেও আমরা চেষ্টা করছি একটা সায়েন্স ফেস্ট করার। এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, ক্ষুদে বিজ্ঞানীদেরকে নিয়ে এসে তাদেরকে সুযোগ প্রদানের রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্রের দায়িত্ব ছিল 36কে এটাকে ধারণ করা। আমরা এটার জন্য আলাদা করে অনেক বড় পরিসর চিত্র প্রদর্শন করার চেষ্টা করছি। রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের রেডি করা। আমরা এখন চিন্তা করছি সামনে জাতীয় বিতর্ক উৎসব কীভাবে করা যায়। রিসেন্টলি দেখছি বাংলাদেশের হিস্ট্রিতে খুব কমই জাতীয় বড় বিতর্ক উৎসব হয়েছে, যেটা খুব জাতীয়ভাবে ফেস্টিভ্যাল হয়েছে। আমরা চিন্তা করছি কীভাবে আমাদের এখন অলমোস্ট মান্থলি 20টা ম্যাগাজিন বের হয় মান্থলি, আমরা যাতে লেখক তৈরি করা যায়। 1 থেকে 5 সাল পর্যন্ত আমরা এইভাবে করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কীভাবে খুদে লেখক তৈরি করা যায়, তাদেরকে কীভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী করা যায়, তাদেরকে কীভাবে প্রগতিশীলতার চিন্তার মধ্য দিয়ে তাদেরকে এই জাতির জন্য রেডি করা যায়, এই চিন্তা আমরা করতাম, কিন্তু আমাদের করতে দেয় না। এই যে 9 সাল থেকে এই যে 24 সাল পর্যন্ত আমাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করছে, তাও আমরা দমে যাই নাই। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পরপর কেন্দ্রীয় সভাপতিকে উঠায় নিয়ে গিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে, আমাদের সবগুলো কেন্দ্রীয় অফিস থেকে থানা অফিস পর্যন্ত সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে বলে যে অস্ত্র মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার, একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার, এগুলো দেখানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও আমি 1 মিনিট 10 সেকেন্ড দিচ্ছি, তা সত্ত্বেও নুরুল হক নূর স্বীকার করবেন সর্বশেষ যে 18 সালে করে সংস্কার আন্দোলন, ছাত্র শিবিরের ফার্স্ট টু লাস্ট ছাত্র শিবিরের চমৎকার সমন্বয় হয়েছে। এবং মাহফুজ ভাই নাহিদ ভাই স্বীকার করবেন 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত
প্রত্যেকটা কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ এক্সিকিউশনে ছাত্র শিবির তার মন প্রাণ উজাড় করে দিয়ে ক্রেডিটের বাইরে এসে চেষ্টা করেছে। তবে আমরা হতাশ হয়েছি শেষের যে ইতিহাস বর্ণনা এবং ক্রেডিটের রাজনীতি এখান থেকে আমরা পরিচালনা। প্রথমত ব্যাপার হচ্ছে যে গণহত্যার বিচারটা আদৌ হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ফলে আমরা চাই যে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল, হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের অবশ্যই বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং খুব দুঃখজনক ব্যাপার যে দীর্ঘদিন পরেও এখন পর্যন্ত কিন্তু আহত অবস্থায় অনেকে মারা যাচ্ছে। গত কদিন আগে মারা গিয়েছে, আপনারা দেখেছেন। তাহলে এই দায় দায়িত্বটা কে নেবে আসলে? এই দায় দায়িত্ব তো সরকারকে নিতে হবে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদেরকে নিতে হবে। ফলে আমরা মনে করি এখন পর্যন্ত আহত অবস্থায় যারা আছেন তাদের সুচিকিৎসার দায়িত্বটা অবশ্যই নিতে হবে। সামাজিকভাবে তো আমরা নেবই হয়তো বা, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগটা তো প্রধান হওয়া উচিত। রাষ্ট্র তো আছে এবং এই অভ্যর্থনের মধ্য দিয়ে এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে। ফলে এই বিষয়টা আমি বলতে চাই। আর দামের যে কথাটা বলেছেন, দামটা কমেনি, কারণ ব্যবস্থাটা পাল্টায়নি। হাসিনা যখন ছিল তখন এখানে ক্যাপিটালিজম ছিল, পুঁজিবাদী ব্যবস্থা ছিল, মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীদের হাতে সমস্ত কিছু সিন্ডিকেটের হাতে যেমন ছিল, একইভাবে সিন্ডিকেটটা তো ভাঙেনি। ফলে ওই ব্যবসায়ীরাই নতুন করে কিন্তু একই কাজগুলোই করছে। এবং যে মিডিয়ার কথা বললে, মিডিয়াগুলো তো তাদেরই হাতে, মিডিয়াগুলো তো তাদের হাতে আসলে। ফলে সেখানে সাধারণ শ্রমিকের কথা হবে। আপনি খেয়াল করে দেখুন, এই গণঅভ্যুত্থানের পরে শ্রমিকরা যখন রাস্তায় দাঁড়ালো, বেতন চাইলো, যে আমি বেতন পাচ্ছি না 3 মাস ধরে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সেটা গভর্নমেন্ট কি করেছে, উপদেষ্টারা কি করেছে, আপনি যদি দেখেন মালিকরা কি করেছে, তার সংবাদটা কি খুব ভালো করে এসেছে কোনো মিডিয়াতে? আসেনি। এই তো রিয়েলিটিটা। তাহলে কৃষকদের কথা বললেন আপনি, এখানে কৃষকদের একই অবস্থা। এবং আমি যদি দেখি 1 থেকে 6 পর্যন্ত আদমজি পাটকল বন্ধ হয় নাই, তাহলে আপনার এখানকার যে কৃষক, কৃষি উৎপাদন কি করে বাড়বে? কারণ দেশের যে শিল্পগুলো সেগুলো বাড়ানোর দায়িত্ব তো রাষ্ট্রের। অথচ আমাদের এখানে পাটকল বন্ধ হচ্ছে, ভারতে পাটকলগুলো চালু হচ্ছে। এটা যেমন আমরা দেখেছি 1 থেকে 6 এর সময়, আবার একই সঙ্গে আমরা দেখেছি যে বিএনপি সরকারের সময় চিনি কল, পাটকলগুলো নতুন করে বন্ধ হতে। তাহলে আপনি বলুন নীতিগতভাবে কিন্তু পার্থক্যটা কোথায় আসলে? গত 15.5 বছর ধরে 15.5 বছর ধরে যখন বলেছে, মানে আমাদের দিক থেকে বলেনি যে প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রীর যেখানে প্রেস হতো, মানে প্রেস ব্রিফিংগুলো হতো, সেখানে আপনারা দেখেছেন গণমাধ্যমের একদম সর্বোচ্চ সম্পাদকরা গিয়ে কিভাবে সামনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুষ্ট না করে তাকে কিভাবে অনেক বেশি উষ্ণ করতেন, সেটি আমরা দেখেছি। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সেরকম কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন হয়েছে গণমাধ্যমে। আমরা বিশ্বাস করি যে গণমাধ্যম এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের 4 জনকে, এবং যারা আপনারা এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। জেনজির প্রথম সিজনের এখানেই সমাপ্তি, তবে এখানেই যাত্রার শেষ নয়। সামনেও আমরা এই আলোচনাগুলো জারি রাখতে চাই এবং চ্যানেল 24-এর সাথে আপনারা থাকবেন সবসময়, সেই আশা নিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ।